সুপ্রিয় দর্শক এবং সুধী শুভ অপরাহ্ন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টিভির ছোটদের স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার নেসলে সেরিগ্রো প্রেজেন্স সোনামণির স্বাস্থ্য অনুষ্ঠানটিতে। আপনার সোনামণির স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি এবং আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ ডাক্তার এবং পুষ্টিবিদ। আমাদের আজকের আলোচনার বিষয়টি সবার জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা হচ্ছে বাড়ন্ত সোনামণির যথাযথ বৃদ্ধিতে মাইক্রোনিউট্রিয়েন্টস এবং ভ্যাকসিনেশনের কার্যকারিতা। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন ডক্টর এমডি কামরুল হাসান, শিশু বিশেষজ্ঞ, বিএসএমএমইউ, এবং সেই সাথে আছেন পুষ্টিবিদ শালা পারভিন পপি, নারায়ণগঞ্জ ডায়াবেটিক অ্যান্ড পপুলার ডায়াগনস্টিক সেন্টার। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের শেষাংশে থাকছে একটি বোবিয়ার কুইজ এবং তার উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। কেউ মিস করবেন না, আমাদের সাথেই থাকুন। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। স্যার এবং আপু দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। থ্যাংক ইউ। স্যারকে দিয়ে আমি প্রথমে একটু শুরু করতে যাচ্ছি। স্যার, আমাদের আজকে আমরা বিষয়টিতে ভ্যাকসিনেশন একটি বিষয় রাখছি। আমরা শুরুতেই ভ্যাকসিনেশনের বিষয়টি এই জন্য কথা বলতে চাচ্ছি যেহেতু একটি গ্লোবাল প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং যখন ভ্যাকসিনেশনের কথাটি আসে আমরা সবসময় আসলে ভাবছি যে কি করোনা ভ্যাকসিনেশন নিয়ে কথা বলবো, না আসলে তা নয়। আজকে আমরা কথা বলবো যে আমাদের যে সোনামণিরা যারা ভ্যাকসিনেশন পাচ্ছে বা প্রতিষেধক নিচ্ছে এই মহামারীতে অনেকটাই ব্যাহত হয়েছে তাদের এই প্রপারলি সময় মতো ভ্যাকসিনেশন নেওয়াটা। এই বিষয়টিতে স্যার একটু যদি জানতে চাই যে আসলে শুরুতে এই বিষয়টা ক্লিয়ার করি যে ভ্যাকসিনেশনটা নেওয়াটা আমাদের এই গ্লোবাল প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং কিভাবে নেওয়া যেতে পারে। ধন্যবাদ। আজকে যে আলোচনা ব্যাপারটা বাচ্চাদের ভ্যাকসিনের ব্যাপারটা, এখন আমাদের যে সময়কাল চলছে, করোনা মহামারী চলছে, তো সেখানে আমাদের ঘর থেকে বের হওয়াটা আমাদের অনেক বিধিনিষেধের মধ্যেই পড়ে। তো সেখানে যদি আমাদের চ্যালেঞ্জিং একটি ব্যাপার, সেখানে যদি এখন বাচ্চা যেই বয়সের মধ্যে আমাদের টিকাদান কর্মসূচিটা শুরু হয়ে যায়, এখন আমাকে চিন্তা করতে হবে দুইটা দিক। করোনা ভ্যাকসিন আমি দিলাম কি দিলাম না, সেটা মা যদি ওই ক্যাটাগরির মধ্যে না পারে, তবু আমার বাচ্চাকে ভ্যাকসিনেশন তার কভারেজ আনার জন্য অবশ্যই আমাকে কিন্তু টিকা কেন্দ্রে যেতে হবে। এবং এই যে ভ্যাকসিন যে 10টা রোগের বিরুদ্ধে আমাকে দেওয়া হচ্ছে, সেই ভ্যাকসিনগুলো কিন্তু অনেকটা এই করোনার ভ্যাকসিনের চেয়েও কিন্তু কোনো অংশে গুরুত্বপূর্ণ কম না। তো আমরা যদি করোনা ভ্যাকসিন তো এখন আমাদের বাচ্চার জন্য এখন ইন্ডিকেটিভ না, এখনও আমরা যেটা বলতে চাচ্ছি যে 18 বছর উপরে ঊর্ধ্বে মানুষদের জন্য এটা এখনও ইন্ডিকেটিভ, এখনও বাচ্চাদের জন্য ওইভাবে আমাদের এখন নির্দেশনা আসেনি। তো বাচ্চাদের যে জন্মের প্রথম থেকে যে 18 মাস পর্যন্ত যে ভ্যাকসিনগুলো, সেই ভ্যাকসিনগুলো যদি আমরা প্রপারলি না দিই, এই বাচ্চাগুলো তো আমার বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে গেলে তো তখন আমি এই ভ্যাকসিনের অভাবটা আর তখন পূর্ণ করা যাবে না। তখন এই ভ্যাকসিন দেখা যাচ্ছে যদি না নেয় একটা বাচ্চা, তখন এই রোগগুলোতে সে আক্রান্ত হবে। এই রোগগুলো আক্রান্ত, এটাও তো আমাদের স্যার সবসময় জানি যে ভ্যাকসিনেশনটা আমরা কেন নিচ্ছি, রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে আমাদের শরীরে বাড়ানোর জন্য। এবং করোনাতে সবচেয়ে বেশি যেটা দেখা যাচ্ছে যে আমরা ফোকাস করছি যে রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের যত বেশি তারা আক্রান্ত হলেও তারা সার্ভাইভ করে যাচ্ছে। তো এই ভ্যাকসিনেশনগুলো তো আসলে মূলত দরকার ছিল রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানোর জন্য। জি, এই যে 10টা আমাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে, বিসিজি ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ডিপিটি, এমপিভি, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, আইপিভি। তো এই যে রোগগুলো, এগুলো কিন্তু মরণঘাতী রোগ, এগুলো কিন্তু বাচ্চাদের প্রাণঘাতী করতে পারে। নিউমোনিয়া যেমন খুব বেশি প্রাণঘাতী রোগ, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে করোনা ভ্যাকসিন আমরা দিব ঠিক আছে, যত সময় দিব, কিন্তু এই ভ্যাকসিনগুলো আমাদেরকে যত সময় বাচ্চাদেরকে প্রয়োগ করতে হবে এবং আমাদের এইভাবে টাইম মিসইউজ করা যাবে না। এবং আমরা টাইম শিডিউল করে নিব, টিকাদান কেন্দ্রে যারা নিযুক্ত আছেন তাদের সাথে কন্ট্যাক্ট করে অগ্রিম আমরা একটা টাইম শিডিউল করে নিতে পারি যে একসাথে সবাই হাজির না হয়ে আমরা ভাগে ভাগ হয়ে বিভক্ত হয়ে আমরা শিডিউলের মধ্যে আমরা নিজস্ব শিডিউল তৈরি করে ওনার সাথে সমন্বয় করে আমরা ভ্যাকসিনগুলি কমপ্লিট করতে পারি। এখানে কোনো ধরনের ব্যত্যয় হওয়া যাবে না, কোনো বিঘ্ন সৃষ্টি করা যাবে না যে আমরা 1 বছর যাক 2 বছর যাক তারপর ভ্যাকসিন, তা কিন্তু হবে না। ভ্যাকসিন যার যথেষ্ট সময় যেই সময় নেওয়া উচিত সেই সময় নেওয়া উচিত এবং এটাই পরিপূর্ণ করতে হবে। আর একটা বিষয় যেটি সেটা হচ্ছে আমরা অলরেডি ওভারকাম করেছি। আমরা হয়তো শুরুর দিকে যখন প্যান্ডেমিক সিচুয়েশনে ছিল আমাদের তখন কঠোর একটা লকডাউন ছিল, আমরা বাসার বাইরে অনেক সময় যেতে পারতাম না, কিন্তু এখন আসলে আমরা সীমিত আকারে বের হচ্ছি। অ্যাটলিস্ট এই প্রয়োজনীয় বিষয়গুলোর জন্য আসলে আমাদের অবহেলা না করে ভ্যাকসিনেশনটা সময় মতো আসলে বাচ্চাদের নিয়ে নেওয়াটা। এখন যে ব্যাপারটা হচ্ছে যে ভ্যাকসিন তো আসলে একটা বাচ্চাকে নিয়ে প্রতিদিন বেরোতে হয় না। আমরা জন্মের প্রথম 42 দিন পার হওয়ার পরে আমরা সাধারণত বাচ্চাদের ভ্যাকসিনেশন শুরু করি। আর জন্মের প্রথম 2 সপ্তাহ পরে আমরা কিছু ভ্যাকসিন দিই, বিসিজি এবং ওপিভি দিই। ওই ভ্যাকসিনগুলো দেখা যাচ্ছে যে আমরা টিকা কার্ডে কিন্তু উল্লেখ করি না, ওগুলো আমরা এক্সট্রা দেওয়া হয় যাতে প্রতিরোধ ক্ষমতা বেশি বাড়ানো হয়। তবে যদি 42 দিন পার হওয়ার পরে যেই ভ্যাকসিন শিডিউল শুরু হয়, সেই শিডিউল কিন্তু আপনার ফার্স্ট 6 উইকে গেল, তারপরে 4 সপ্তাহ পরে 4 সপ্তাহ পরে, সুতরাং আমাদের কিন্তু
এইভাবে শিডিউল টাইম সেট করে আমাদের যাওয়া উচিত এবং আমাদের প্রোটেকশন নিয়ে মাস্ক স্যানিটাইজার ইউজ করে বাচ্চাদেরকে ওইভাবে প্রোটেকশন নিয়ে আমরা আমাদের ভ্যাকসিনেশন কমপ্লিট করব এবং এতে কোনো ফাঁক রাখবো না। ফাঁক রাখা যাবে না। আমি এই প্রসঙ্গ থেকে আপুর কাছে একটু আসতে চাচ্ছি। আমরা আজকের যে বিষয়টি রেখেছি যে মাইক্রোনিউট্রিয়েন্টসের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ, সাথে ভ্যাকসিনেশন নিয়ে কিছু বললেন। আপুর কাছে একটু জানতে চাচ্ছি যে আসলে কমন কি ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস প্রবলেমগুলো হয়, মাইক্রোনিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সিগুলো কমন কি আসলে আমরা পেয়ে থাকি সাধারণত সোনামণিদের ক্ষেত্রে? ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য নাইস কোশ্চেন। সোনামণিদের জন্য যে কমন মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয় তা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি। আয়রন ডেফিসিয়েন্সি থেকে তার অ্যানিমিয়া হতে পারে, আয়োডিন ডেফিসিয়েন্সি হতে পারে, আয়োডিন ডেফিসিয়েন্সি থেকে তার আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার হতে পারে। এখানে দেখা যায় যে টিটিনিজম হয়, মেন্টাল রিটার্ডেশন হয়। বাচ্চা যদি মায়ের পেটে থাকা অবস্থায় আয়োডিন না পায়, বাচ্চা মায়ের পেট থেকেই ওই হাবাগোবা বাচ্চা বা বোবা, কালা, টেরা এরকম বাচ্চা হতে পারে। অনেক সময় দেখা যায় আয়োডিন ডেফিসিয়েন্সি হলে মৃত বাচ্চাও হতে পারে, স্টিল বার্থ শিশু হয়। এরপরে আসি জিঙ্ক ডেফিসিয়েন্সি। জিঙ্ক ডেফিসিয়েন্সি থেকে বাচ্চাদের দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, নর্মাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হয় না। এরপরে আরেকটা মাইক্রো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ ডেফিসিয়েন্সি থেকে তার নাইট ব্লাইন্ডনেস হতে পারে, অর্থাৎ স্বল্প আলোতে কম দেখে, রাতে প্রায় দেখেই না। তারপরে জেরপ্থ্যালমিয়া হতে পারে, এটাও চোখের একটা রোগ, ভিটামিন এ ডেফিসিয়েন্সি থেকে হয়। এটা প্রথমে চোখে একটা আলসার হয়, এটা যদি যথাসময়ে ট্রিটমেন্ট না করা হয় তখন ওই আলসারটা ফেটে জেরপ্থ্যালমিয়া হয়, যার ফলে একটা শিশু অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। দেন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থেকে বাচ্চাদের রিকেটস রোগ হয়। মায়ের তো অস্টিওপোরোসিস হয়। মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির মধ্যে পড়ে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি। ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে দেখা যায় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা পার্নিশিয়াস অ্যানিমিয়া হয়। তো এরপরে আসি মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে ম্যাগনেসিয়ামের অভাব হলেও বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ঠিকমতো হয় না, হাড়ের বা দাঁতের গঠন ঠিকমতো হয় না। এরপর আসে কপার এক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, এর ডেফিসিয়েন্সিতেও বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাহত হয়, নার্ভাস সিস্টেম ঠিকমতো কাজ করে না। এরকম বিভিন্ন ধরনের আয়রনের একটা উপাদান আছে। ক্যালসিয়ামের অভাবে তার হাড় ও দাঁতের গঠন ঠিকমতো হয় না, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়। এরকম অনেক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। আর একটা আছে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে দেখা যায় যে এটা মার পেট থেকেই ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি শুরু হয়ে যায়। যদি মা ঠিকমতো না ফলিক অ্যাসিড না খায় তাহলে বাচ্চা জন্মগত ত্রুটি নিয়েই জন্মায়। এটাকে বলা হয় যে ত্রুটিটা একটু যদি আমরা বড় করে বলি পারি, যে দেখা যাচ্ছে যে অনেক বাচ্চার হাত তৈরি হয় না, আঙ্গুল তৈরি হয় না। এটা খুব প্যাথেটিক। হ্যাঁ, যখন একটা মা আফটার বার্থ বাচ্চা দেখে বাচ্চার হাতই হচ্ছে না, কোনোই পর্যন্ত হাত অথবা একটা পা হচ্ছে না, তখন এটা খুবই কষ্টের ব্যাপার হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্টস খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই জন্য যে ইন ফিউচারে মা এবং শিশু দুজনের জন্যই তখন সবকিছু বার্ডেন হয়ে যায়, কারণ এই বাচ্চাটাকে পরিবারের একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। আর একটা জিনিস হচ্ছে উনি বললেন যে ভিটামিন এ ব্যাপারটা, ভিটামিন এর ঘাটতির জন্য যে ব্যাপারটা হয় যে প্রথমে একটা স্কিন কি আমাদের বেবিদের স্কিন কি খুব স্মুথ, পেলো, নরম থাকে। ভিটামিন এ যদি আমার কম থাকে, বাচ্চা যদি ভিটামিন ই কম পায় মায়ের অভাবের কারণে, বাচ্চাকে ঘাটতির কারণে, তার স্কিনের যে লুস্টারনেস, বাচ্চার স্কিনের যে নরম সফট কোমলতা, সেটা কোমলতা বাচ্চা থাকে না। আরেকটা জিনিস হচ্ছে যে চুলটা কিন্তু আমরা আশা করি যে খুব স্বচ্ছ, খুব পেলো হবে, খুব সোনালি রেশমি হবে। যদি ভিটামিন এ এবং ফলিক অ্যাসিড আয়রনের ঘাটতি হয়, এখানে দেখা যায় বাচ্চার চুলগুলি কিন্তু দেখা যায় ভেঙে যায়, গুঁড়া হয়ে ভেঙে যায়। বাচ্চার মাথায় হাত দিলেই বোঝা যায় যে চুলগুলি গঠন ঠিক মতো হচ্ছে না, কারণ হাতে লাগলেই হাত ধার লাগে। তো নরমালি যেটা একটু নরম রেশমি লাগবে সেটা কিন্তু লাগে না। এই ঘাটতিগুলির জন্য কিন্তু বাচ্চাদের এই চিহ্নগুলি প্রথমেই বোঝা যায়। স্কিনের নর্মালি যে সৌন্দর্যটা, একটা নরম সফটনেস থাকে না, ওয়েলি একটা ভাব থাকে না, চুলের মধ্যে রেশমি গোল্ডেন কালারটা থাকে না, চুলটা ভেঙে যায়। এগুলো আমাদের বাচ্চার মারা কিন্তু অনেক সময় খেয়াল করে না।
স্যারের কাছে এই প্রসঙ্গে আরেকটু আবার আমি আসবো, আপুর কাছে আরেকটা প্রশ্ন করছি যে অনেক সময় দেখা যায় কি যে আমরা অ্যানিমিয়ার ফেস করি, বিশেষ করে মহিলাদের এবং শিশুদের খুব কমনলি কোনো একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে দিলেই দেখা যাচ্ছে যে তাদের হিমোগ্লোবিন লেভেলটা অনেকটাই কম থাকে এবং সেই সাথে আয়রনের সম্পর্ক আছে। এই আয়রন ডেফিসিয়েন্সি যে অ্যানিমিয়া, সেগুলো নিয়ে কি আপনারা প্র্যাকটিস যে করেন, ক্লিনিক্যাল প্র্যাকটিসে কি আপনারা কখনো বাচ্চাদের পান কিনা? হ্যাঁ, তো আমাদের প্র্যাকটিসে মা এবং বাচ্চা দুজনকেই পাই। দেখা যায় যে যেসব মায়েরা প্রেগনেন্সিতে আয়রন সমৃদ্ধ খাবার না খায় তাদের দেখা যায় যে তাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হচ্ছে, পাশাপাশি মায়ের কাছ থেকে তো বেবির কাছে যায়, বাচ্চা সেই আয়রনটা পায়। এবং এরকম অনেক বাচ্চা আসে যে বাচ্চাদেরও আয়রন ডেফিসিয়েন্সি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যেসব মায়েদের আয়রন ডেফিসিয়েন্সি তাদের বাচ্চাদেরও আয়রন ডেফিসিয়েন্সি, কারণ প্রেগনেন্সিতে আয়রনের চাহিদাটা বেড়ে যায়, যেহেতু মায়ের বডি থেকে 3 থেকে 4 মাসের জন্য বাচ্চার কাছে এই আয়রনটা জমা হয়। প্রথম 3 থেকে 4 মাস জন্মের পরে বাচ্চা ওই আয়রনটাই সে ইউজ করে মায়ের থেকে নেওয়া। সো এই ক্ষেত্রে মা যদি ঠিকমতো আয়রন সমৃদ্ধ খাবার না খায়, সেক্ষেত্রে ওই বাচ্চাদেরও আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়ে থাকে। পাশাপাশি এই আয়রনটাকে অ্যাবজর্পশন করার জন্য ভিটামিন সি খেতে হয়, নাহলে বডিতে আয়রন শোষণ হয় না। দেখা যায় অনেকেই আয়রন খাচ্ছে কিন্তু সাথে ভিটামিন সি খাচ্ছে না। এই কারণে আমরা সবসময় মায়েদেরকে এইটা ভালো করে বলে দিই যে আপনি অবশ্যই ভিটামিন সিটা যাতে খাবারটা খাবেন, অ্যাবজর্পশনটা বাড়ার জন্য ভিটামিন সি জাতীয় খাবার খাবেন, যেমন খাবারের সাথে সে একটু লেবু নিয়ে খেলো বা খাবার শেষ করে সে একটা ফল খেলো, যাতে ওই আয়রনটা বডিতে অ্যাবজর্পশন হয়। কাউন্সেলিং এর সময় আমরা এটা বলে দিই। আবার অনেকে দেখা যায় খাওয়ার পরে চা কফি খায়, কিন্তু এই চা কফি খেলে কিন্তু আয়রন অ্যাবজর্পশনটা ব্যাহত হয়, ক্যাফেইন এই ক্ষেত্রে হ্যাঁ ক্যাফেইনটা আয়রন অ্যাবজর্পশনে বাধা দেয়। সো এই ক্ষেত্রে আমরা মাকে বলি যে আপনি চা মানে বা কফি খাওয়ার ঠিক পরপর খাবেন না, আপনি কিছুক্ষণ দেরি করে খান, 20 মিনিট আধা ঘন্টা পরে খান, কিন্তু খাওয়ার সাথে আপনি ধনেপাতা, কাঁচামরিচ, ভিটামিন সি পাওয়ার জন্য লেবু অথবা খাওয়া শেষ করে একটা ফল খান, তাহলে কিন্তু ওই আয়রনটা যে বডিতে অ্যাবজর্পশন হবে আর কি। অনেক ধন্যবাদ আপু। আমি বিশেষ করে আমাদের দেশে হয়, কারণ আসলে আমরা স্যার ল্যাক অফ অ্যাওয়ারনেস থাকে, আমাদের কিছুটা নলেজেরও অভাব থাকে, কেয়ার গিভার বা মা যারা থাকেন প্রপার নলেজটা থাকে না মাইক্রোনিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সি নিয়ে। এই বিষয়ে স্যার কিছু কি অ্যাড করতে চান কিনা, যে স্যারের এন্ড থেকে স্যার এই ধরনের রোগী যারা পাচ্ছেন কোনটা বেশি দেখছেন? মাইক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো তো মারা আসলে যদি ফুললি শাকসবজি, বিশেষ করে ভেজিটেবলস বাংলাদেশে খুব অ্যাভেলেবল এবং খুবই চিপ রেটে পাওয়া যায়। মাছটা দিয়ে খেয়াল রাখতে হবে, মারা দেখা যায় এই সময় অনেক গন্ধ পায়, অনেক ধরনের খাওয়ার অরুচি তৈরি হয়। এই জন্য মারা কী করে যে ওই সময় বিভিন্ন ধরনের কজ খুঁজে, কারণ খুঁজে ওই খাওয়ার তালিকাটা শর্ট করে ফেলে। দেখা যাচ্ছে ভাত খেলো, একটা আইটেম দিয়ে, একটা ভর্তা আইটেম, একটা শাক আইটেম দিয়ে খাওয়া শেষ করলো, কিন্তু এই যে মাছ দরকার, ডিম দরকার, হ্যাঁ ক্যালসিয়াম দরকার, খাদ্যটা যে খাওয়া দরকার সেই ব্যালেন্স ডায়েটটা কিন্তু তারা নিচ্ছে না। তার জন্য হচ্ছে কি এই মাটা কিন্তু শেষের দিকে, যখন বাচ্চাটা শেষের দিকে ওয়েটটা বেশি চলে আসে, বাচ্চা যখন বেশির দিকে ওয়েটটা বেশি ক্যারি করে, তখন মায়ের কিন্তু কোমরে খুব ব্যথা হয়, পেইনফুল হয়, এবং বাচ্চা কিন্তু দেখা যাচ্ছে শেষের দিকে ওয়েট বৃদ্ধিটা খুব স্লো হয়ে যায়। বাচ্চাটার যে গ্রোথ বৃদ্ধিটা, যেটা আমরা চাই যে শেষের দিকে খুব দ্রুত ওজনটা বাড়ুক, বাচ্চাটা খুব একটা সুপার ফর্মে আসুক, দেখা যায় মোর দেন 2.5 কেজি, দ্যাট মিনস উই ওয়ান্ট 3.3 কেজি প্লাস সামথিং, তাহলে বাচ্চা দেখে পূর্ণতা নিয়ে পৃথিবীতে আসে। যখন দেখা যাচ্ছে বাচ্চাটা 2.5 কেজি ভেরি লো বার্থ ওয়েট নিয়ে দুনিয়াতে আসে, তখন দেখা যাচ্ছে বাচ্চা শুরুতেই বিভিন্ন ধরনের শ্বাসকষ্টের সমস্যা, স্কিনের সমস্যা, এবং বাচ্চা যে হজমজনিত সমস্যায় ভুগে থাকে। এবং মূলত কারণটা কিন্তু মা যখন তার শেষের দিকে প্রেগনেন্সি অতিবাহিত করে, তখন কিন্তু এই জিনিসগুলো দিকে খুব ওয়াকিবহাল থাকে না। দেখা যাচ্ছে খুব বেশি, এই জন্য মাদের উচিত যে খুব বেশি করে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করা। ভিটামিন ডি সমৃদ্ধ খাওয়ার মধ্যে খুব বেশি হচ্ছে ভালো একটা উৎস হচ্ছে ডিম। তো মারা দেখা যাচ্ছে, আমি প্রায় মাকে জিজ্ঞেস করি যে আপনি গর্ভাবস্থা কটা ডিম খেলেন, 7 দিনে কয়টা? সব দেখা যাচ্ছে 7 দিনে বলা গেলো 3টা 4টা খায়, অথচ তার কিন্তু 7 দিনে প্রতিদিন 2টা করে খাওয়া উচিত। হ্যাঁ, 7 দিনে 14টা 15টা করে খাওয়া উচিত, এবং খুব বেশি করে মাছ খাওয়া উচিত, মাছ। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে বাচ্চা আফটার ডেলিভারি হওয়ার পরে কিন্তু 2 মাস খুব বেড রিটেন হয়ে যাচ্ছে, কারণ বাচ্চার যে ভার বহন করে মায়ের কোমরের হাড়গুলি কিন্তু খুব দুর্বল হয়ে যায়। এবং মা ভিটামিন ডি সমৃদ্ধ যে খাদ্যগুলি, সেগুলো হচ্ছে ডিম এবং কিছুটা সামুদ্রিক মাছ, এবং সবচেয়ে আমরা খুবই বেশি আমরা গর্বিত যে আমাদের ইলিশ মাছটা আছে। এই ইলিশ মাছটার মধ্যে খুব বেশি ধরনের যে আমাদের একটা বড় একটা উপাদান আয়োডিন আছে। হ্যাঁ, আমরা শুধু সামুদ্রিক মাছ বলে হইচই করে সামুদ্রিক মাছ খুঁজি, এটা কিন্তু বাসি মাছ পেয়ে যাই, কিন্তু ইলিশ মাছ কিন্তু ফ্রেশ। এই ফ্রেশ মাছটা কিন্তু আমরা সারা বছরই না পাই,
একটা বড় সিজন, একটা ভালো এবং একটা ওমেগা season তো 3 পাচ্ছে, আমরা খুবই পাচ্ছি। গুরুত্বপূর্ণ একটি মারা কিন্তু এটা খুব উপাদান। জানি না, এটা কিন্তু আমাদের আসলে সবাই জানা উচিত যে ইলিশ মাছ যে আয়োডিন একটা বড় একটা উৎস। ফার্স্ট আমি বলবো ইলিশ মাছ, এবং সেকেন্ড হচ্ছে ডিম। তো ইলিশ মাছটা যখনই আমি পাওয়া যায়, আমি ইলিশ মাছটা ফুল আমি ক্ষমতায় আমি খাদ্য হিসেবে গ্রহণ করার চেষ্টা করব। আর ডিম তো আমার সারা বছর পাওয়ানো রইলই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কলা। কলাটাও কিন্তু বেশ ভালো আয়োডিনের উৎস। তো আমরা কিন্তু শুধু আয়োডিনের জন্য লবণ, বিভিন্ন ব্র্যান্ডের লবণের দিকে না ছুটে এই কলা, ডিম এবং এই ইলিশ মাছটার দিকে যদি আমরা কিন্তু আমাদের যদি লক্ষ্য স্থির করতে পারি, আমাদের কিন্তু আয়োডিন অভাব হবে না। অভাব হবে না। স্যার, অনুষ্ঠানে এই পর্যায়ে একজন গেস্ট মাদার আছেন আমাদের সাথে, যার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। আমি তার প্রশ্নটা নিচ্ছি। জি দর্শক, শুনতে পাচ্ছেন আমাদেরকে? পাচ্ছি। জি, স্যার এবং ম্যাডাম শুনতে পাচ্ছেন? আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে উপমা বলছিলাম। স্যার এবং ম্যাডাম দুজনের কাছে আমার প্রশ্ন। আমার বাচ্চার বয়স 5+। আমার বাচ্চার যথাযথ বৃদ্ধিতে সঠিকভাবে ভ্যাকসিনেশনের গুরুত্ব কতটুকু? আচ্ছা, আপনার বাচ্চার বয়স কি 5 বছরের বেশি নাকি 5 মাসের বেশি? না, 5+ বলেছেন। 5 ইয়ার্স। বছরের বেশি। আচ্ছা, এখন যদি আপনার বাচ্চা 5 বছর হয়ে থাকে, তাহলে বাচ্চাকে অবশ্যই বাংলাদেশের কমন যে একটা প্রধান রোগ টাইফয়েডের ভ্যাকসিনটা আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে। টাইফয়েডের ভ্যাকসিনটা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমানে, যে বিশেষ করে বাংলাদেশে কমন একটা রোগ হচ্ছে টাইফয়েড। এখন টাইফয়েডের ভ্যাকসিনটা আপনি আপনার নিকটস্থ যে ডাক্তারকে সবসময় আপনি চাইল্ড ফিজিশিয়ানকে দেখান, উনি আপনাকে অ্যাডভাইস করে দিবে, এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিনটা স্টার্ট করে দিলে, এবং এটা 3 বছর মেয়াদি, 4টা ভ্যাকসিন দিতে হয়। 3 বছর মেয়াদি দিলে বাচ্চাটা মোটামুটি, আর যদি বাইরের খোলা ওপেন খাদ্য না খায়, তা বাচ্চা মোটামুটি এই টাইফয়েডের হাত থেকে রক্ষা পাবে। এবং এই টাইফয়েডটা কিন্তু শুধু মানে পেটের পীড়া যদি রোগ না, এটা কিন্তু মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত সব কিছুই এফেক্ট করতে পারে। বিশেষ করে বাচ্চা ক্ষুধা মন্দার তৈরি করতে পারে স্থায়ীভাবে, তারপরে তার লিভারের সমস্যা করতে পারে, তারপর তার জিহ্বার সমস্যা করতে পারে, তার কানের সমস্যা করতে পারে, অনেক ধরনের সমস্যা করতে পারে। তো টাইফয়েডটা নিয়ে আমরা কিন্তু অনেক আতঙ্কে ভুগি, এবং বাচ্চা কিন্তু অনেক কষ্ট পায়। দেখা যায় 7 দিন 8 দিন 10 দিন জ্বর নামে না, অনেক বমির শিকার হয়, এবং বাচ্চাকে নিয়ে আমাদের পুরো ফ্যামিলিটাই ক্রাইসিসে ভুগি। যে আমার মনে হয় যে 5 বছর যেহেতু হয়ে গেছে, আপনি যদি পূর্বোক্ত প্রিভিয়াসলি ভ্যাকসিন সব দিয়ে রাখেন, এবং পূর্বত সব ভ্যাকসিন কমপ্লিট হয়ে থাকে, তাহলে আপনি টাইফয়েডের ব্যাপারে মনোযোগী হতে পারেন। ওকে, দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। আমি এই পর্যায়ে একটু আপুর কাছে জানতে চাচ্ছিলাম যে, যেহেতু স্যার অনেকগুলো বিষয় অ্যাড করলেন যে মাইক্রোনিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সিতে আসলে কোন, মানে আমরা বলি যে 1000 ডেজ, এই 1000 ডেজটাই আসলে খুবই গুরুত্বপূর্ণ থাকে, কারণ দেখা যাচ্ছে মার কাছ থেকে পুষ্টিটা আসলে একটা বাচ্চা পায়। সুস্থ মা যদি হয়, তাহলে বাচ্চাও সুস্থ হয়। যদি আমরা বলি যে মায়ের ভূমিকাটা যখন 5+ হয়ে যাবে, স্কুল গোয়িং একটা বাচ্চার ক্ষেত্রে, তখন তারা পিকি ইটার হয়, অনেক কিছু খেতে চায়, অনেক কিছু খেতে চায় না। সেই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা বলি যে বাসাতে বসে, এখন যেহেতু অনলাইনে ভার্চুয়ালি ক্লাস করছে, তাই স্কুলে যেতে পারছে না, অনেক ধরনের ফুডের প্রতি তারা অ্যাট্রাক্টেড হয়েছে, মায়েদের আসলে এই ক্ষেত্রে ভূমিকাটা কি থাকা উচিত? ফুড প্রসেসিংয়ের ক্ষেত্রে, বা ফুড ফর্টিফাইড করার ক্ষেত্রে, বা মাইক্রোনিউট্রিয়েন্টসটাকে এনশিওর যদি করতে চায়, মারা আসলে কি ভূমিকা রাখতে পারেন? থ্যাংক ইউ সো মাচ। অনেক ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, কারণ একজন মাই তার বাচ্চাকে দেশের ভবিষ্যৎ হিসেবে গড়ে তুলতে পারে। সো এই ক্ষেত্রে মায়ের ভূমিকা অনেক ইম্পর্ট্যান্ট। এই কারণে মাকে প্রথম থেকেই বাচ্চার প্রতি যত্নবান হতে হবে। তাকে বাচ্চার খাবারটাকে ব্যালেন্স করে দিতে হবে, যাতে ব্যালেন্স ডায়েটে খাবারের প্রত্যেকটি উপাদান থাকে, কিন্তু পরিমাণ মতো। যেমন ব্যালেন্স ডায়েটের প্রত্যেকটা খাবারের মধ্যে থাকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং পানি। এই 6টা খাবারই বাচ্চাকে এনশিওর করতে হবে। এবং অবশ্যই বাইরের খাবারটাকে ডিসকারেজ করতে হবে। ঘরে তাকে বিভিন্নভাবে খাবারগুলো নাইসভাবে, মানে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হবে, কারণ বাচ্চারা এই বয়সে একই খাবার প্রতিদিন খেতে চায় না। তাকে ঘরেই যদি বার্গার খেতে চায় বা পিৎজা খেতে চায়, এই ধরনের খাবার কিন্তু ঘরে তৈরি করা যায়। কারণ বাইরের খাবারে আমরা দেখি যে অনেক বেশি ক্যালোরি অ্যাড করা হয়, যার কারণে বাচ্চারা এই সময় তো খেলতে পারছে না, বাইরে যেতে পারছে না, মোটা হয়ে যাচ্ছে, ঘুমাচ্ছে বেশি, এক্সারসাইজ করতেছে কম। এই কারণে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সবকিছু কমে গেছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম। এই কারণে দেখা যায় তাকে ওইভাবেই খাবার দিতে হবে। যেমন এই সময় তার খাবারে আমরা একটু কার্বোহাইড্রেট কমিয়ে প্রোটিনটা বাড়াবো, যাতে তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ঠিক মতো হয়। প্রোটিনের মধ্যে তাকে প্রতিদিনই দুধ দিতে হবে। সে যদি সরাসরি দুধ খেতে না চায়, দুধ জাতীয় খাবার দিতে হবে, যাতে ক্যালসিয়াম এবং ভিটামিন ডিটা সে ঠিকমতো এনশিওর করতে পারে। তার হাড়ের গঠন, দাঁতের গঠন, এগুলো যাতে ঠিকমতো হয়। তো এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে প্রথমে আসে দুধ জাতীয় খাবার। দুধ খেতে না চাইলে ছানা দেওয়া যায়, পনির দেওয়া যায়, চিজ দেওয়া যায়। আর দুধ খেতে যদি সরাসরি না, দুধ জাতীয় খাবার বানিয়ে দেওয়া যায়, যেমন পায়েস, পুডিং,
এই ধরনের খাবার তাকে তৈরি করে দেওয়া যায়। তারপর হচ্ছে আরেকটা হলো ডিম। ডিম যদি সে খেতে না চায়, ডিম দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে দেওয়া যায়। কারণ ডিমের প্রোটিনটা পুরোটাই কাজে লাগে, 100% এটার এনপিইউ। তো ডিমে কোলিন থাকে, এটা ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে। সো তাকে প্রতিদিনই একটা করে ডিম দিতে হবে প্রোটিন প্লাস আয়রনের জন্য। এই ডিম খেতে না চাইলে তাকে আমরা সবজি যে পাকোড়া বানাই ওটার মধ্যে ডিম অ্যাড করে দেওয়া যায়, পুডিং বানানো যায় এরকম। তারপরে ব্যালেন্স ডায়েটের মধ্যে আরেকটা হচ্ছে প্রতিদিন তাকে ডিম দুধের পাশাপাশি এই প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য মাছ মাংস দিতে হবে। যে কোনো মাংসই দেওয়া যাবে। আর হচ্ছে গিয়ে মাছের মধ্যে তাকে সামুদ্রিক মাছটার প্রতি একটু এনকারেজ করতে হবে, কারণ সামুদ্রিক মাছের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে যেটা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে হেল্প করে, প্লাস ভিটামিন ডি থাকে। এই কারণে সামুদ্রিক মাছটা দিতে পারলে খুব ভালো হয়। যদি মাছও খেতে না চায়, ভেজে দেওয়া যায়, যে তরকারি পছন্দ করে তাকে তরকারি দেওয়া যায়, বা মাছের কাবাব করে দেওয়া যায়। যদি অনেকেই মাছ খেতে চায় না বাচ্চারা, তাকে কাবাব বানিয়ে দেওয়া যায়, মাছের কাবাব। মাংস খেতে না চাইলে, অনেকে গরু মাংস খেতে চায় না বাচ্চারা, গরু মাংসের কাবাব বানিয়ে দেওয়া যায়। এইভাবে মাছ মাংসটা দিতে হবে। আর মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা ভিটামিন অ্যান্ড মিনারেলস, এইটাকে মেক শিওর করার জন্য বিভিন্ন কালারের শাকসবজি অ্যান্ড ফ্রুটস দিতে হবে। যেমন তার সবজিতে যেন একটা লাল, একটা হলুদ, একটা বেগুনি, তারপরে কমলা, হ্যাঁ, সবুজ, বিভিন্ন টাইপের মিক্সড শাকসবজি থাকে। এইগুলো কি করে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আমরা বললাম যে আয়রন থাকে সবুজ শাকসবজিতে, তারপর হচ্ছে ভিটামিন এ থাকে কালারফুল শাকসবজিতে। এগুলো এরকম মিক্সড দিলে সে সব ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টগুলো একসাথে পেয়ে যাবে। মিক্সড থেকে কালারফুল থেকে ভিটামিন এ পাচ্ছে, যেগুলো গ্রিন সেগুলো থেকে সেই ভিটামিন সি পাচ্ছে, তারপরে আয়রন পাচ্ছে, ক্যালসিয়াম পাচ্ছে, হ্যাঁ, ফলিক অ্যাসিড পাচ্ছে, যেমন পালং শাক বা বিভিন্ন গাঢ় সবুজ থেকে ফলিক অ্যাসিডটা পেয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আয়োডিনের জন্য সে হলো গিয়ে যেটা আমি বললাম যে ডিম বা দুধ থেকে, সামুদ্রিক মাছ থেকে আয়োডিন পাচ্ছে। আর আয়োডিন অ্যাড করার জন্য তাকে তো লবণ দিতেই হবে, যেগুলো আয়োডিন সমৃদ্ধ লবণ। খাবারে প্রতিদিনের খাবারে 1 চামচ লবণই যথেষ্ট আয়োডিনের অভাবটা ফুলফিল করার জন্য। এইভাবে শাকসবজি থেকে প্লাস যখন যেই সিজনাল ফ্রুটস আমরা পাই সেইটা থেকে আমরা অনেক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট পাই, ভিটামিন অ্যান্ড মিনারেলস। যেমন যখন যেটা পাওয়া যায়, প্রতিদিন সে একটা কলা বা আম খেতে পারে, কলা বা আম থেকে আয়রন পেলো। তারপর হচ্ছে টক জাতীয় যে ফলগুলো আছে সেগুলো থেকে সে ভিটামিন সি পেলো, ভিটামিন ই পেলো, কালারফুল ফল থেকে সে ভিটামিন এ পেলো। এইভাবে কিন্তু সে সব ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস কালারফুল শাকসবজি অ্যান্ড ফ্রুটস থেকে পেয়ে যাবে। তাহলে একটা বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য প্রোটিনটা আমরা বাড়ালাম, কার্বোহাইড্রেটটাকে তার যতটুকু ক্যালোরি আসে দিলাম, প্রতিদিনের খাবারে শাকসবজি ফলমূল দিলাম, প্রতিদিনের খাবারে ক্যালসিয়াম জাতীয় খাবারের জন্য দুধটাকে এনশিওর করলাম, ডিমটাকে প্রোটিনের জন্য এনশিওর করলাম, আয়রনের জন্য এনশিওর করলাম। এইভাবে তাকে যদি আমরা খাবারটা দিতে পারি তাহলে কিন্তু সে মানসিকভাবে এবং ফিজিক্যালি চলার হবে, স্ট্রঙ্গার হবে, মেন্টাল রিটার্ডেশন হবে না, মানসিক বুদ্ধি আমরা যেটা বলি যে স্টান্টিং বা ওয়াস্টিং দুটো থেকে আসলে আমরা এখান থেকে তাকে এবং এই সময় তাকে খেলাধুলা করার ব্যাপারে আমরা বাইরে যেতে না বললেও ছাদে বা বারান্দায় খেলতে বলবো, কারণ খেললে কিন্তু বিভিন্ন হরমোন সিক্রেশন বেড়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যায়। এই কারণে তাকে খেলতে হবে, প্লাস রোদ লাগাতে হবে ভিটামিন ডিটাকে এনশিওর করার জন্য। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা এই সময় কিন্তু ভিটামিন ডিটা বেশি থাকে। সো এই সময় যদি সে একটু রোদে খেলাধুলা করে, বারান্দায় হাঁটাহাঁটি করে, তাহলে কিন্তু ভিটামিন ডিটাও সে পেয়ে যাচ্ছে। তো এইভাবে তাকে আমরা এনকারেজ করব। আর আরেকটা বিষয় হচ্ছে কি যে সব ধরনের খাবার, সব পুষ্টি বা প্রোটিন বা সব কার্বোহাইড্রেট একসাথে হয়তো বা পসিবল হবে না, কিন্তু হয়তো বা আমরা নিজেদের বাচ্চাদের জন্য অবশ্যই স্যার হচ্ছে আপনি যে বললেন যে ডিম, একটা ডিম, হ্যাঁ, আমি কিন্তু এখানে মাকে বলে দিই যে ডিম কিন্তু একটা আমি সন্তুষ্ট না। আপনি ওকে কার্বোহাইড্রেট কমিয়ে দিয়ে সেই কার্বোহাইড্রেট আপনি যে প্লেটটা খাওয়ার পরিবেশন করুন, সেই পরিবেশনের মধ্যে ভাতের পরিমাণটা কমিয়ে দিন। ভাতটা কার্বোহাইড্রেট, এটা খেলে বাচ্চা দেখা যায় পেট ভরে যায়, বাচ্চাদের টামিটা তো অনেক ছোট, তো দেখা যাচ্ছে আমি যদি প্লেটের সর্বাংশই যদি ভাত দিই আমি প্লেটটা ভরে নিলাম, বাচ্চা কিন্তু ভাত খাওয়ার পরে কিন্তু আর কিছু তার বাকি থাকে না অন্য কিছু তাকে দেওয়ার মতো। তো আমি প্রথমেই যেটা বলতে চাই মাকে, যে প্রথমে আপনি সবজিগুলি প্লেটে অ্যারেঞ্জ করুন, একটা ডিম দিন সকালে, আবার আমরা খেয়াল থাকবে বিকাল দিকে একটা ডিম দেওয়ার জন্য, আমি আরেকটা যেন ডিম দেই সেটা ব্যাপারে আমরা খেয়াল রাখবো। এবং
ডিমটাকে আমি পুষ্টির মাথায় রাখবো। ডিম, কারণ বাচ্চারা ডিমটা আমি ভ্যারিয়েশন করতে পারি, হাঁসি ডিম হতে, মুরগির ডিম হতে, কোয়েল পাখির ডিম হতে পারে, হ্যাঁ, বিভিন্ন ভ্যারাইটিস বাচ্চারা পছন্দ করে। আমি একসাথে 2-3টা ডিমও রাখতে পারি, একটা কোয়েলের ডিম রাখলাম, একটা হাঁসির ডিম রাখলাম, দেখা যাচ্ছে বাচ্চা হয়তো বা খুব মজা করে কোয়েলের ডিম 2-3টা খেয়ে ফেললো, এটা একটা হতে পারে। তো আর আমি একটা মারা জিনিস ব্যাপার কাজ করেন, সেটা হচ্ছে যে ভাত খাওয়ার মাঝে মাঝে অনেক পানি খাওয়ান মা বাচ্চাদেরকে। এই পানি খাওয়াতে হয় কি বাচ্চাদের টামিটা ফুল হয়ে যায়, কিছুক্ষণ পরে কিন্তু বাচ্চা ভমিটিং টেন্ডেন্সি হয়। তো মা মনে করে কি বাচ্চা বুঝি ইচ্ছা করে করতেছে, আসলে বাচ্চা তো পেট ভরে গেছে, বাচ্চা তো পানি খেয়ে পেট ভরে গেছে, সে কিন্তু আর খেতে পারছে না। তো মাকে বুঝতে হবে যে পানিটা আমি কিন্তু নর্মালি গ্লাসে ভর্তি করে না, যে সিপ আকার দিতে পারি, স্ট্র দিয়ে দিতে পারি, তাহলে বাচ্চাটা বেশি একটা পানি ইনটেক করবে না। আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে মাছটা আমরা চেষ্টা করবো যে ফ্রেশ মাছ, একবারে ফ্রিজিং না করে প্রতিদিনকে, যেহেতু বাজার এখন অনেক ঘন ঘন বাজার হয়ে গেছে, আমরা মাছটা কিন্তু ডেলি কিনতে পারি, মাছটা আমরা ফ্রিজিং মাছটাই না ইউজ করি। আর ভাতটা যদি চেষ্টা করি আমরা যে ভাতগুলি ইউজ করি, যে চালটা ইউজ করি, নাদির চাল বা মিনিকেট, এগুলি না ইউজ করে বাচ্চার জন্য আতপ চালটা আমি প্রেফার করি। আতপ চালটা বা পোড়া যে সুগন্ধি চাল, বাচ্চা খেতে গিয়ে একটা সুবাসিত গন্ধ পেলো, তার খাওয়ার প্রতি আগ্রহ বেড়ে গেলো, জন্মনে একটা ভাব চলে আসলো। আরেকটা জিনিস হচ্ছে মারা একটা জিনিস কাজ করে, ওদের মনে প্রাণে থাকে খিচুড়ি, মানে ঘুমে শয়নের স্বপ্নে তারা বাচ্চাদের খিচুড়ি খাওয়ানোর স্বপ্ন দেখে, কিন্তু আমি এটা থেকে ভিন্ন মত। কারণ খিচুড়ি যে মারা আমি এমনও দেখেছি যে খিচুড়ি মারা একবার রান্না করে 2 দিন পর্যন্ত সেটা ফ্রিজিং করে খাওয়ায়। খুবই অন্যায়, খুবই অপরাধ। আমি বলি আপনার বাচ্চা তো একটা অপরাধী না, তাকে আপনি একই খাওয়া সারাদিনে 5 বার, পরের দিন আবার 3 বার, এই মোট 8 বার একই আইটেম খাওয়া হচ্ছেন, এটা কীভাবে সম্ভব? বলে আমি তো 6-7 রকমের সবজি দিলাম। আমি বললাম এই যে এত ছোটো একটা বাবু, 1 বছর, 1.5 বছর বা 16 মাস, সে এতগুলি সবজি তো একবারে হজম করতে পারবে না। আপনি সকালে একবার খিচুড়ি রান্না করুন, বিকালবেলা আপনি তাকে ঘরের খাওয়ার সাথে অ্যাটাচমেন্ট করুন, বিকালবেলা আপনি ফল অ্যাটাচমেন্ট করুন, সন্ধ্যার দিকে নতুন করে নুডলস বা এই ধরনের পাস্তা, এখন তো অনেক ধরনের বাচ্চারা চোখে মুখে দেখে অনেক কিছু, ওগুলি অ্যাটাচমেন্ট করুন। রাত্রেবেলা আবার আপনার সাথে খাদ্যের সাথে অ্যাটাচমেন্ট করুন, খিচুড়িটা একবার রাখুন। এখন যদি আপনি খিচুড়ি খাওয়াতে বাচ্চা খুব আকর্ষিত হন, আপনিও আকর্ষিত হন, তাহলে খিচুড়িটা 2 বার রান্না করুন, আরেকবার রান্না করুন। প্রথমবার যে চাল দিলেন, বিকালবেলা সেই চালটা চেঞ্জ করে দিলেন, সকালবেলা যে ডাল, যে সবজিটা দিলেন, বিকালবেলা সেই ডাল সবজিটা চেঞ্জ করে দিলেন। এবং আরেকটা জিনিস যেটা করতে হবে যে প্রচুর পরিমাণে তেল না দিয়ে আমরা ঘি দিতে পারি, ঘি, বাটার অয়েল, এটা দিলে হয় কি বাচ্চা খাওয়াটা অল্পতেই অনেক পুষ্টিমান বেশি পেলো। ঘি যেহেতু কার্বোহাইড্রেট থেকে আমার ঘিয়ের ক্যালোরি পরিমাণ অনেক বেশি, এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা উচিত। তবে ওই যে একবার এই জিনিসটা আমি খুব মর্মাহত আমাদের কাছে যখন বাচ্চারা আসে, ফুডটাকে আসলে প্রেজেন্টেশনটা একটা চেঞ্জ করার ব্যাপার এবং ভার্সেটাইল করার একটা ব্যাপার আছে। কারণ খাদ্য জিনিসটা কি ভোগ করার জিনিস, এনজয়, ভোগ। আমি এটাকে যদি অত্যাচারের পর্যায়ে পৌঁছে যাই, তখন বাচ্চা কিন্তু সেখান থেকে তার পুষ্টি খুঁজবে না, তার থেকে তার আনন্দ খুঁজবে না, কারণ তখন সে ভোগ করবে না, তখন সেটা ভোগে রেগুলার অ্যাক্টিভিটি মনে করবে, তখন আসলে সেটাতে বিরক্ত হয়ে যাবে। আপুর কাছে আমার এই পর্যায়ে একটা প্রশ্ন, যে আমরা একটা শুরুতেই বলেছি একটা গ্লোবাল প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যাচ্ছে এবং অনেকটা সময় পার করে এসেছি, নিয়ার আবার 2 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে এবং অনেক কিছু চেঞ্জ হয়েছে। সবচেয়ে বেশি যে চেঞ্জটা ফেস করেছে এবং সবচেয়ে বেশি আসলে ক্রাইসিসটা যারা ফেস করছে তা হচ্ছে আমাদের সোনামণিরা। তাদের স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, ভার্সিটি বন্ধ হয়ে গেছে, আমরা লম্বা সময় ধরে অনলাইনে ভার্চুয়ালি ক্লাস করছি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি স্বভাবতই কমে গিয়েছে। এই সময়টাতে দেখা যাচ্ছে ফাস্টফুডের প্রতি অর্ডার করে খাবার যখন তখন একটু আনহেলদি খাবারগুলো খাওয়া, এই বিষয়টিতে আসলে আমরা তো টোটালি আসলে বন্ধ করতে চাই না বা বন্ধ করবো না, কিন্তু সেটাকে আসলে ব্যালেন্স করা যায় কিভাবে, বা নিউ নর্মাল লাইফটাকে আসলে আমরা কিভাবে অ্যাডাপ্ট করতে পারি, সেই বিষয়টিতে যদি একটু বলেন। এই প্যান্ডেমিকে বাচ্চারা দেখা যায় যে সারাদিন ঘরে বসে শুধু অনলাইনে ক্লাস, অনলাইনে সব কিছু বোর হয়ে যায়, দেখা যায় যে খাওয়ার প্রতি একটা তার ঝুঁকি চলে আসে। তো এই ক্ষেত্রে বাচ্চাদেরকে আমাদের খাবার দিব আমরা, কিন্তু ওইভাবেই দিতে হবে। যেমন সে যদি ওরকম বাইরের খাবার খেতে চায়, আমরা প্রতিদিন না দিয়ে আমরা হয়তো ওয়ান্স ইন এ উইক দিতে পারি, তখন এটাকে ব্যালেন্স করতে হবে। যে সে যখন একটা বার্গার খেতে চাইবে, একটা বার্গার তো একটা মিল, ওটাতে যেই বানটা ওটা থেকে আমরা কার্বোহাইড্রেট পাই, যেই ভিতরের কিমাটা সেটা থেকে আমরা প্রোটিন পাই, পাশাপাশি ওইটার পাশে আমরা শাকসবজি বা সালাদ অ্যাড করে দিতে পারি, খাওয়ার পর একটা ফল দিতে পারি, তাহলে একটা মিল হয়ে গেল। কিন্তু এটা আমরা এভরিডের জন্য এনকারেজ করব না। এভরিডের জন্য তাকে তার ক্যালোরি হিসাব করে খাবার দিতে হবে, যার যত ক্যালোরি আসে। যেমন সকালে তাকে আমরা একটা কার্বোহাইড্রেটের সাথে প্রোটিন দিব, সাথে একটা শাকসবজি দিব, যেমন সে রুটি খেতে পারে, সাথে ডিম খেলো, মিক্সড ভেজিটেবল খেলো। যে বাচ্চা এটা পছন্দ করে না, তাকে আমরা দুধের সাথে ওটস কর্নফ্লেক্স দিলাম, সাথে একটা ফ্রুটস দিলাম, ওইটা দিতে পারি। অথবা মর্নিংয়ে যদি সে নুডলস বা পাস্তা খেতে চায়, সেটা পরিমাণ মতো দিয়ে ওইটার সাথে শাকসবজি
অ্যাড করব মাইক্রোনিউট্রিয়েন্টসের জন্য, এবং প্রোটিনের জন্য ডিম বা চিকেন অ্যাড করতে পারি। এইভাবে তাকে একটা খাবার দিলাম। দুপুরে সে যদি সবসময় ভাত খেতে না চায়, ভাত না খেলে সে খিচুড়ি খেতে পারে, বা সে যদি নর্মালি তেহরি বা বিরিয়ানি খেতে চায় সেটা বাইরেটা না দিয়ে তার পরিমাণ হিসাব করে কিন্তু আমরা দিতে পারি। প্রোটিনের উৎস হিসেবে আমরা যে কোনো মাংস নিতে পারি, আমরা পোলার চাল সবসময় না নিয়ে ভাতের চাল নিতে পারি। যেসব বাচ্চাদের ওজন বেশি তাদেরকে আমরা লাল চালে এনকারেজ করতে পারি। সো ওইভাবে আমরা চালের সাথে তাকে পরিমাণ মতো ডাল দিয়ে, তারপরে হচ্ছে শাকসবজি দিয়ে একটা খাবার দিতে পারি। বিকালের নাস্তায় তাকে আমরা যদি ভেজিটেবল পাকোড়া দিই সেটা ভালো, বা স্যুপ দিলাম বা দুধ দিলাম। এইভাবে রাতের খাবারে একটু লাইট দিব। এবং রাতে কিন্তু আজকাল বাচ্চারা দেখা যায় অনেক দেরিতে ঘুমাতে চায়, তাদের ঘুমের টাইমিংটা ঠিক করতে হবে। অনেক বাচ্চারা অনেক রাত জাগে, সকালে অনেক দেরিতে ওঠে। এইটাতে কিন্তু বাচ্চারা দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে অ্যাসিডিটি হয়, কনস্টিপেশন হয়। এই কারণে তার ঘুমের টাইমিংটা ঠিক করে দিতে হবে যে সে এই সময়টা ঘুমাবে এবং এই টাইমে উঠবে। এবং ফিজিক্যাল এক্সারসাইজ মেকশিওর করা লাগবে, মানে ফিজিক্যাল এক্সারসাইজ না করলে তার তো যাই খাচ্ছে এগুলো খরচ হচ্ছে না, তার ওজনটা বেড়েই যাবে এবং তার হরমোনগুলো ঠিকমতো সিক্রেশন হবে না, ব্লাড সার্কুলেশন ঠিকমতো হবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। এক্সারসাইজ করলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। যদি আমরা পরিমাণ মতো ঘুমাই, টাইমলি উঠি, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। তো ব্যালেন্স ডায়েট করি, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এই কারণে 3টা জিনিসকেই এখানে ফোকাস করতে হবে। এক হচ্ছে ব্যালেন্স ডায়েট, 2 হচ্ছে এক্সারসাইজ, 3 হচ্ছে ঘুম। তো এই 3টা জিনিস তাকে, বাচ্চাদের ক্ষেত্রে একটা বিষয় যে ঘুমালে পর তাদের গ্রোথ হরমোনটা অনেক ভালো কাজ করে, হ্যাঁ। যার কারণে তাদের প্রপার গ্রোথ যেটা সেটা আসলে মেন্টাল একটা মানে গ্রোথেও আসলে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, ঘুম প্লাস এক্সারসাইজ দুইটাতেই কর্টিসল হরমোন বা ইনসুলিন হরমোন স্যার ভালো জানে, তো এইগুলোর কিন্তু কার্যকারিতা বেড়ে যায়। এই ক্ষেত্রে এই জন্য তাকে আমাদেরকে ওইভাবেই এনকারেজ করতে হবে, সে যাতে টাইমলি খায়, টাইমলি ঘুমায়, টাইমলি খেলাধুলা করে। মায়েদের counseling-টা এখানে আসলে অনেক কাউন্সিলিং গুরুত্বপূর্ণ, বা করতে হবে caregiver যারা যে আমরা আছে। তাকে বাইরের খাবার দিব কিন্তু নট এভরি টাইম, আমরা তাকে টিভিও দেখতে দিব, একটা সার্টেন টাইমে টিভি দেখতে দিব। জাস্ট তাকে শুধু এনকারেজ করে মানে ওইভাবে তার লাইফস্টাইলটা তৈরি করে দিতে হবে। এখন যে জিনিসটা বলা হচ্ছে যে বাচ্চারা ঘুমাতে যায় দেরিতে, হ্যাঁ, এখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ঘরে ঘরে কিন্তু এখন অ্যান্ড্রয়েড ফোনটা অনেক বেড়ে গেছে, ট্যাবলেট এবং কম্পিউটার বেড়ে গেছে। এখন যদি আমি ঘরে ওয়াইফাই লাইনটা অফ করে দিই রাত 10টার পরে, এবং তার থেকে যে ডিভাইসগুলি নিয়ে নিই যে তোমাকে শর্ত হিসেবে আগামীকাল যদি তুমি বার্গার খেতে চাও তাহলে তোমাকে 10টার মধ্যেই তোমাকে এই ডিভাইসগুলি জমা দিতে হবে, তাহলে কিন্তু সে কিন্তু গোপনে গোপনে টেন্ডেন্সি থাকবে যে একটু গেমস খেলি, মা বাবা তো ঘুমিয়ে গেছে, আমি একটু জেগে থাকি। তো দেখা যাচ্ছে সে কিন্তু ঘুমের টাইমটা সে অনেক কভারেজটা বাড়িয়ে দিবে। আর যার ধরুন হবে কি সে ফ্যাটি হয়ে যাবে, যে গ্রোথ হরমোনটা না বাড়ার পরিবর্তে সে সেরকম কর্টিসল বেশি ইনক্রিজ হওয়ার কারণে সে মোটা চড়া হয়ে যাচ্ছে। তখন দেখা যায় যখন বেশি মোটা চড়া হয়ে যাচ্ছে তখন বাচ্চা কিন্তু আরও বেশি আলসে হয়ে যাচ্ছে, তখন তার মধ্যে আরও বেশি আলসেমি পেয়ে যাচ্ছে, তখন চাইলে কিন্তু আর ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারবে না। স্যারের কাছে একটু জানতে চাচ্ছিলাম, স্যার যেহেতু ভ্যাকসিনেশনের অনেকগুলো বিষয় আমাদের সাথে আজকে অ্যাড করেছেন, একটু স্যার জানতে চাচ্ছি যে আমরা শেষ পর্যায়ে আছি অনুষ্ঠানে, তারপরেও যে বাংলাদেশ গভর্নমেন্ট আসলে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আমাদের আসলে আগের থেকে এখনের বর্তমান অবস্থাটা কীরকম, যদি আমরা একাল এবং সেকাল নিয়ে বলি যে আমরা কতটুকু আসলে এই ইপিআই শিডিউলটা অ্যাচিভ করতে পেরেছি। হ্যাঁ, এখন আমাদের কিন্তু বাচ্চাদেরকে কিন্তু অনেকগুলি ভ্যাকসিন দেওয়া হয়। হ্যাঁ, আগে কিন্তু আমরা শুধু জানতাম যে বিসিজি, ডিপিটি, এমপিটি, হ্যাঁ শুধু, এখন কিন্তু 10টা ভ্যাকসিন, 10টারও কভারেজ করে এই ভ্যাকসিন দেওয়া হয়। বিশেষ করে অনেক মা জানিই না যে হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন কিন্তু এই মধ্যে ইনক্লুডেড আছে, পেন্টাভ্যালেন্ট যে ভ্যাকসিনটা, এই পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের মধ্যে কিন্তু নিউমোনিয়া কভারেজ করে এবং হেপাটাইটিস বি ভাইরাস কভারেজ করে ভ্যাকসিন তো ইনক্লুডেড থাকে। কিন্তু হয় কি কিছু মারা মনে করে যে তার বাচ্চার হয়তো বা হেপাটাইটিস বি ভাইরাস দেওয়া হয়নি, তখন আমাদের কাছে সেখানে অভিযোগ করে যে আমার বাচ্চাকে আমি আবার হেপাটাইটিস ভাইরাস মানে ভ্যাকসিনেশন করাতে চাই। তখন আমাদের কাছে তাতে বুঝিয়ে বলি যে গভর্নমেন্ট কিন্তু খুবই আন্তরিক, গভর্নমেন্ট কিন্তু এই ব্যাপারটাকে আমাদেরকে টিকাদান কর্মসূচির মধ্যে এই হেপাটাইটিস বি ভাইরাস কিন্তু ইনক্লুড করা আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এখন কিন্তু আমরা পোলিও ভাইরাসের ব্যাপারটা খুব বেশি গুরুত্ব দিই। কিছুদিন পরপরই কিন্তু গভর্নমেন্ট থেকে কর্মসূচি হয় যে ওলার পোলিও ভ্যাকসিন দেওয়া হয়। আর আমাদের টিকাদান কর্মসূচি আরেকটা খুব বেশি উল্লেখযোগ্য যেটা হচ্ছে আমরা যখন বাচ্চাদেরকে ওরাল পোলিও ভ্যাকসিন দেওয়া হয় ওপিভি, এর পাশাপাশি কিন্তু আমরা ইন্টারডার্মাল যেই ভ্যাকসিনটা আইপিভি, এই ভ্যাকসিনটাকে আমরা দিয়ে দিই। কারণ দেখা যাচ্ছে যদি পোলিও ওপিভিটা দেওয়া হয় তাহলে বাচ্চারা অনেক সময় কিন্তু বমি করে ফেলে দেয়, মানে ওরাল যেটা দেয় সেটা অনেক বমি করে ফেলে দেয়, তখন আমরা কিন্তু ওই যে আইপিভিটা দিই, হ্যাঁ, ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন যেটা, এটা দিলে হয় কি যে ওই সিস্টেম লসটা হয় না, এবং এটা 2টা ডোজে দেওয়া হয়। এতে হয় কি যে বাচ্চাটা ফুল 100% কভারেজটা হয়। পোলিও যে ব্যাপারটা আমাদের মধ্যে একটা
খুব ভীতি সঞ্চার করে, ওই জিনিসটা কিন্তু আমাদের ফুল কভারেজ চলে আসে। ওপিভি দেওয়া হয় প্লাস ইন্টারনার্মাল দেওয়া হয় আইপিভি। অনেক ধন্যবাদ স্যার। আপু, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আমাদের আজকের যে বিষয়টি ছিল যে মাইক্রোনিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি 5 বছরের বেশি বয়সের শিশুদের ক্ষেত্রে, সেই বিষয়টি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। থ্যাংক ইউ। একজন সুস্থ মাই জন্ম দিতে পারে একজন সুস্থ শিশু। সো আমাদের দেশে অনেকেই প্ল্যান করে বেবি নেয় না। সো মাকে মানে ছোটোবেলা একটা মেয়েকে সবসময় তাকে প্রিপেয়ার থাকতে হবে যে বেবি নেওয়ার জন্য সে যাতে সুস্থ মা হিসাবে নিজেকে গড়তে পারে। তো এই ক্ষেত্রে তাকে বাচ্চা নেওয়ার আগে একটা প্ল্যান করে বাচ্চা নিতে হবে, কিছু প্যারামিটার চেক করে নিতে হবে ডাক্তার এবং ডায়েটিশিয়ানের কাছ থেকে, যে সে বেবি নেওয়ার আগে কিছু টেস্ট করে নিতে পারে যাতে কোনো ধরনের নিজের বা বেবির কোনো সমস্যা না হয়। তো এই ক্ষেত্রে বায়োডেম থেকে একটা প্রজেক্ট করা হয়েছে পিসিসি, প্রিকনসেপশন কেয়ার। সে যদি ওরকম একটা চেক আপ করে নেয় তাহলে কিন্তু দেখা যায় যে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ থাকতে পারে। এবং খুব যতটুকু আমি যেটা খুব কম খরচে ওই এটা চেক আপটা অনলি 600 টাকার প্যাকেজে করা হয়। তো এরকম চেক আপ করে নিল সবার আগে, দেন সে যখন প্রেগনেন্ট হবে তাকে যেই নিউট্রিয়েন্টগুলোর রিকোয়ারমেন্ট বেড়ে যায় ওগুলো মেক শিওর করবে। যেমন প্রেগনেন্সিতে প্রোটিনের রিকোয়ারমেন্টটা বেড়ে যায়, প্রোটিনটা একটু বেশি করে খাবে, কার্বোহাইড্রেট একটু কমাবে। তারপরে প্রেগনেন্সিতে অনেকেই শুয়ে বসে থাকে, এটা কিন্তু না করে তাকে একটু নর্মাল লাইফ লিড করতে হবে, হাঁটাচলা করতে হবে। এবং যখন দেখা যায় প্রেগনেন্সিতে অনেক সময় ডায়াবেটিস হয়, তাদেরকে আমরা বলি যে 3 বেলা খাওয়ার পরে 10 মিনিট করে হাঁটতে, যাতে ইনসুলিন হরমোনটা ঠিকমতো কাজ করে। তো এই ক্ষেত্রে মাকে প্রোটিনের পাশাপাশি মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো ডেফিসিয়েন্সি হয়, আয়োডিন যাতে ডেফিসিয়েন্সি না হয়, সামুদ্রিক মাছ খেতে হবে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি যাতে না হয় দুধ জাতীয় খাবারটা খাবারের তালিকায় রাখতে হবে। তারপরে জিঙ্ক ডেফিসিয়েন্সি যাতে না হয়, প্রতিদিনের খাবার তালিকায় মানে সবগুলো বিষয় আসলে ব্যালেন্স করে মেইনটেইন করতে হবে। যেগুলা কলিজা, তারপরে সবুজ শাকসবজি, আয়রন তো আমরা 2 দিক থেকে পাই, মেইনলি পাই হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন কলিজা বা রেড মিট থেকে। কারণ বেশিরভাগ দেখা যায় যে মায়েদের রক্তশূন্যতাটা হয়ে থাকে মা এবং বাচ্চার। মানে মায়েদের ভূমিকাটা এখানে আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং মাদেরকে আসলে ইনশিওর করা উচিত তাদের নিজেদের পুষ্টিটা। আমরা একদম শেষ পর্যায়ে স্যার, যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে। যেখানে যে ভ্যাকসিনের যে ব্যাপারটা, এটা হচ্ছে আপনারা অবহেলা করবেন না। আপনাদের নাম অন্তর্ভুক্ত করুন করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য, সেটা মডার্নাই হোক, সিনোফার্মই হোক, ফাইজারই হোক, অ্যাস্ট্রাজেনিকাই হোক। কিন্তু বাচ্চাদের জন্য তো আর এই ভ্যারিয়েশন নেই। বাচ্চাদের জন্য গভর্নমেন্ট যে ভ্যারিয়েশন দিয়ে দিয়েছে সেটা আপনি কমপ্লিট করুন। হ্যাঁ, আপনি মাস্ক পরে বাইরে অবশ্যই মাস্ক পরে যাবেন, এবং সেই মাস্কের জন্য আপনার জন্য উপকারী হয়, নামমাত্র মাস্ক পরবেন না। এবং বাচ্চাকেও যত সম্ভব টাইম সেট করে যাবেন এবং ভ্যাকসিনটা দিয়ে তাড়াতাড়ি চলে আসবেন। আপনি আবার বাচ্চার ভ্যাকসিনের উপলক্ষে আবার কোনো শপিংয়ের জন্য বাইরে বের হবেন না, এটা অনুরোধ করছি। দর্শক, নেসলে সেরেগ্রো প্রেজেন্ট সোনামণির স্বাস্থ্য অনুষ্ঠানটিতে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ভ্যাকসিনেশন এবং মাইক্রোনিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি, এবং দুটি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে ছিলেন ডক্টর এমডি কামরুল হাসান স্যার এবং সেই সাথে শায়লা পারভিন পপি আপু। আপনারা অনেক কিছু জানতে পারলেন দর্শক, আশা করি উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন। এবং অনুষ্ঠানের এই পর্যায়ে এখন থাকছে একটি ববিয়ার কুইজ এবং তার উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের কুইজ, ফর্টিফাইড সিরিয়ালে সাধারণত কি কি থাকে? 1. আয়রন ও জিঙ্ক, 2. ফলিক অ্যাসিড, 3. ভিটামিন ডি, 4. সবগুলো। সঠিক উত্তর ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/NestleCeregroBD, অথবা সঠিক উত্তর জানাতে কল করুন টোল ফ্রি নম্বরে 080000161271। সঠিক উত্তর পাঠানোর শেষ সময় 26 আগস্ট 2021 বিকাল 5টা পর্যন্ত।